দর্শক, মার্কেন্টাইল ব্যাংক ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের সহযোগিতায় আরটিভির মনের কথা অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নুসরাত সাবরিন চৌধুরী, পাওয়ার্ড বাই বেনিবুনন। আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছেন যারা তাদের ব্যবহারে বুঝিয়ে দেন তার ব্যক্তিত্ব ভালো বা মন্দ, মানসিকতার জায়গা। আসলে প্রতিটা মানুষের ব্যক্তিত্বের সমস্যাকে কাটিয়ে সুন্দর ব্যবহার বা মন মানসিকতার মাধ্যমে অন্য মানুষের মন জয় করার ব্যাপারে সচেষ্ট হওয়া জরুরি। তবে নিছক খুশি করার জন্য এমন না করা, প্রকৃত ভালো মানসিকতা রাখা, সমাজের সকল শ্রেণীর মানুষের কল্যাণে কাজ করার মানসিকতা থাকা এবং প্রশংসনীয় ব্যক্তিত্বের অধিকারী হওয়াও জরুরি। দর্শক, মনের কথার আজকের পর্বের বিষয় ব্যক্তিত্ব, ব্যক্তিত্বের সমস্যা, ধরন, লক্ষণ ও চিকিৎসা। চমৎকারী বিষয়টি নিয়ে কথা বলতে স্টুডিওতে আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি সদা হাস্যোজ্জ্বল একজন বিশেষজ্ঞ অতিথিকে। আমাদের সাথে আছেন ডক্টর নুরি আলম সিদ্দিকী, কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট, লন্ডন ইউকে, পরিচালক অ্যাথেনা লিমিটেড। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ। হাউ আর ইউ? আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, খুবই ভালো আছি এবং আপনাকে আবারও স্বাগতম আপনাকে আমাদের টিভির আজকের স্টুডিওতে এবং আমাদের আজকে মনের কথা প্রোগ্রামে। আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলছি ব্যক্তিত্ব। সাধারণ ভাষায় আমরা ব্যক্তিত্বে যে বিষয়টা বুঝি, কিন্তু মনোবিজ্ঞানের ভাষায় আমরা জানি সেটা অনেকটুকু ভিন্ন অর্থ বহন করে। মনোবিজ্ঞানের ভাষায় ব্যক্তিত্ব আসলে কি? ধন্যবাদ সাবরিন। Before I start, I would like to just thank the entire crew and cast আরটিভিকে আমাকে শুভেচ্ছা জানানোর জন্য এবং এই অনুষ্ঠানে আমন্ত্রিত করার জন্য। তো আজকে আমরা যে ব্যাপারটা নিয়ে আলাপ করব সেটা অত্যন্ত জরুরি একটা ব্যাপার এবং থ্যাংক ইউ। এই কোশ্চেনটা খুব ইম্পর্ট্যান্ট আমাদের জানার জন্য। জানতে হবে ব্যক্তিত্ব, যেটাকে আমরা ইংলিশে বলি পার্সোনালিটি। এটা একটা সায়েন্টিফিক একটা সংজ্ঞা আছে। ব্যক্তিত্ব হচ্ছে একটা মানুষের নিজের পার্সোনালিটি, দ্য ওয়ে দ্য পার্সন ইজ ইউনিক, যেভাবে সেই মানুষটা নিজেকে অন্য সবার কাছ থেকে আলাদা থাকে। যেমন আপনি নুসরাত সাবরিন চৌধুরী, আপনি নুসরাত সাবরিন চৌধুরী, আমি ডক্টর সিদ্দিকী, আপনার একটা আলাদা পার্সোনালিটি, আমার একটা আলাদা পার্সোনালিটি। এটাই হচ্ছে গিয়ে ব্যক্তিত্ব। এর সায়েন্টিফিকভাবে বলতে গেলে বলতে হয় যে এটা একটা এন্ডিউরিং, মানে থ্রু আউট দ্য লাইফ অ্যান্ড পারভেসিভ, যে এটা এন্ডিউরিং থাকবে, থ্রু আউট দ্য লাইফ এটা চলতে থাকবে। এবং তার নিজস্ব যে বৈশিষ্ট্যগুলো, এই বৈশিষ্ট্যগুলো হচ্ছে গিয়ে আপনার যেমন তার ফিলিংস, ইমোশনস, তার রিয়াকশন টুয়ার্ডস দি এনভায়রনমেন্ট অর ইচ আদার। এর মানে হচ্ছে গিয়ে একটা মানুষ কিভাবে নিজেকে রিয়্যাক্ট করবে আরেকটা মানুষের সাথে যোগাযোগ করলে বা কমিউনিকেশন করলে, কিভাবে সে একটা সমাজের, একটা সোসাইটিতে নিজেকে প্রেজেন্ট করবে, তার যে এই গুণাবলী, সেটাই হচ্ছে পার্সোনালিটি। আর ইন্টারনাল যে ইমোশন আর ফিলিংস, এটা কিভাবে সে আরেকজনকে ব্যক্ত করবে বা কোনো একটা পরিস্থিতিতে কিভাবে সে নিজেকে প্রেজেন্ট করবে, এটাই হচ্ছে পার্সোনালিটি। আর এই পার্সোনালিটিটা প্রতিটা মানুষ, আমি বলেছি ইউনিক ইজ দ্য মেইন ওয়ার্ড হেয়ার, যে এক একটা মানুষের পার্সোনালিটি এক এক রকম হবে। এই যে পার্সোনালিটি গড়ে ওঠা বা একজন মানুষের ব্যক্তিত্ব গড়ে ওঠা কবে থেকে শুরু হয় এবং সেখানে জেনেটিক, পারিবারিক এবং সামাজিক যে উপাদানগুলোর প্রভাবটা আসলে কেমন? আচ্ছা, ধন্যবাদ। পার্সোনালিটি মেইনলি ডেভেলপ করে টিনেজে হচ্ছে আপনার, আমাদের টিন বলি, লাইক 13 to 19 টিন এজ বলে। এই জন্য মানে ওই সময়টা 13 থেকে 19-এর ভিতরে মেনলি ডেভেলপ করে। কিন্তু অ্যাকচুয়ালি এই পার্সোনালিটিটা হাতে খড়ি শুরু হয় কিন্তু চাইল্ডহুড থেকে, একদম ছোট অবস্থা থেকে বাচ্চাদের। এখন এইটার জন্য কয়েকটা ফ্যাক্টর আছে। একটা হচ্ছে গিয়ে বায়োলজিক্যাল বা জেনেটিক ফ্যাক্টর, যেটা প্রথমেই বলি আমরা। এখন জেনেটিক ফ্যাক্টরটা হচ্ছে গিয়ে এটা একটা মানুষের ডেভেলপমেন্টালটা, এটা খুব ইম্পর্টেন্ট, যে ওর ব্রেনটা কীভাবে ডেভেলপ করতেছে। সবার ব্রেন তো একরকম হবে না। তো ওর ব্রেনের ভিতরে কতটুকু লিম্বিক সিস্টেম বলে একটা কথা আছে, যেখানে আপনার রিওয়ার্ড সিস্টেম, মানে হচ্ছে ইমোশন, রাগ, ঘৃণা, ভালোবাসা, মনের যে আবেগগুলো, সেগুলো আপনার ওটা রেগুলেট করে। তো ওই ব্রেনের ডেভেলপমেন্টটা, এটার উপর কিন্তু পার্সোনালিটি ডিপেন্ড করে, কারণ এর সাথে একটা ডাইরেক্ট লিঙ্ক আছে। তারপরে সেকেন্ড হচ্ছে এনভায়রনমেন্টাল বা বায়োলজিক্যাল ফ্যাক্টর, মানে একটা মানুষ ধনীর ঘরে বড় হচ্ছে বা গরিব অবস্থায় বড় হচ্ছে বা একটা অ্যাডভার্স সিচুয়েশনে অ্যাবিউজের মাধ্যমে অ্যাবিউজ হয়ে বড় হচ্ছে কিনা বা একটা প্রতিকূল পরিস্থিতিতে বড় হচ্ছে কিনা, এই জিনিসগুলো মানুষের পার্সোনালিটি ডেভেলপ করতে অনেকখানি কিন্তু জড়িত। আর আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে জেনেটিক্স, বায়োলজিক্যালের পরে আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে সাইকোলজিক্যাল, নিজের আপনার যে সাইকোলজিক্যাল একটা ধ্যান ধারণা, যেটা আমরা স্কিমা বলি মেডিকেল টার্মে। মানে হচ্ছে কি আপনার ভিতরে আপনি যে জিনিসটাকে নিয়ে নিচ্ছেন, লাইক ইমোশনটাকে, ভালোবাসা বলেন, রাগ বলেন, ঘৃণা বলেন, ওইটা আপনার নিজের ভিতরে নিজেকে কিভাবে নেন। সবার রাগ একরকম হয় না, প্রসেস করছি বা জিনিসটাকে অ্যাকসেপ্ট করছি। অ্যাবসলিউটলি, ওইটাই বলতে চাচ্ছি, থ্যাংক ইউ। যে ওইটা নিজে আপনি যেমন রাগটা আপনি কিভাবে হ্যান্ডেল করবেন বা প্রসেস করবেন,
ভালোবাসাটাকে কীভাবে করবেন, আবেগটাকে কীভাবে করবেন, ঘৃণাটাকে কীভাবে করবেন, এইগুলো প্রতিটা মানুষের ডিফারেন্ট হয়। তো এই জিনিসগুলোর উপর পার্সোনালিটি ডেভেলপ করে। লাস্ট বাট নট লিস্ট এনভায়রনমেন্টাল ফ্যাক্টর হুইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। ওই যে প্রতিকূল পরিস্থিতি আপনি যেটা বললেন বা অনুকূল পরিস্থিতি, এই দুই পরিস্থিতির ভিতরে মানুষ যে স্ট্রাগল করে কিভাবে নিজেকে বড় করছে, কিভাবে তারা বড় হচ্ছে, এটাও কিন্তু পার্সোনালিটির একটা বিরাট অংশ। এবং লাস্ট এরই সাথে এনভায়রনমেন্টের সাথে যোগ হয় আপনার পার্সোনাল এক্সপিরিয়েন্স। মানে হচ্ছে গিয়ে ওই শিশুটার বা মানুষটার একটা এক্সপিরিয়েন্স, যে এক্সপিরিয়েন্সটা এটা প্লেজেন্ট এক্সপিরিয়েন্স হতে পারে, ভালো এক্সপিরিয়েন্স হতে পারে, খুব ভালোভাবে আদরে বড় হয়েছে, অথবা অনেক দুঃখের ভিতরে, কষ্ট ভিতরে, নির্যাতনের ভিতরে বা বিভিন্ন কিছু হতে পারে। অ্যাবসলিউটলি। তো এই পার্সোনাল এক্সপিরিয়েন্সগুলো পার্সোনালিটি ডেভেলপ করতে। সো দিজ আর দ্য কোর, মানে আপনার ফান্ডামেন্টাল থিং দ্যাট ডেভেলপ দ্য পার্সোনালিটি। অর্থাৎ ছোট বয়স থেকে আসলে শুরু হয়, যেটা শুরু হয় তার জেনেটিকের জায়গা থেকে, এবং তার ব্যক্তিগত পারিবারিক পরিবেশ এবং তার যে অভিজ্ঞতার জায়গা, সেগুলোও আসলে তার ব্যক্তিত্ব গঠনে অনেক বেশি সহায়ক। ওই যে আপনি বললেন না যে ছোটকাল থেকে, ওখানে প্যারেন্টসের কিন্তু একটা ভূমিকা রয়েছে। ওই প্যারেন্টসের ভূমিকাটা আমাদের জানতে হবে, কারণ একটা বাচ্চা যখন বড় হয় হাতে কড়িটা বাবা মার কাছ থেকে আসে। তো ওই প্যারেন্টসের যে অ্যাটাচমেন্টটা বাচ্চার সাথে, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। ওই অ্যাটাচমেন্টটা কিন্তু মেইন আপনার কমিউনিকেশন বা সম্পর্ক, ওইটাই হচ্ছে গোড়া, ওখান থেকেই শুরু হয়। সুতরাং পারিবারিক পরিবেশ এবং বাবা মা নিজেদের মাঝে বন্ধন এবং সন্তানের সাথে বন্ধন ইকুয়ালি ইম্পর্টেন্ট। আমরা এই বিষয়টা নিয়ে অনেক কথা বলবো ভাই। আমি একটু যদি জানতে চাই যে পার্সোনালিটি ডিসঅর্ডার আমরা এখন খুবই শুনতে পাই, যে ব্যক্তিত্বের সমস্যা, ব্যক্তিত্ব বিষয়টা আমরা বুঝছি, ব্যক্তিত্বের সমস্যা বা পার্সোনালিটি ডিসঅর্ডার আমরা কখন বলছি? এটা খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন এই কারণে, কারণ আমাদের তাহলে বলতে হবে সবাই রোগী আমরা, কারণ আমাদের তো পার্সোনালিটি সবারই আছে। সো হিয়ার ইজ দ্য ডিফারেন্স। এখানেই হচ্ছে মেইন ডিফারেন্সটা। কারণ পার্সোনালিটি ডিসঅর্ডারে আমরা, ওয়ার্ডটা হচ্ছে ডিসঅর্ডার, মিনস দ্যাট আমাদের পার্সোনালিটি যদি আমরা ঠিকমতো ফাংশনাল থাকি, ফুলি ফাংশনাল, তাহলে আমরা বলবো এখানে কোনো ডিসঅর্ডার নাই। কিন্তু যখন দেখা যাবে ওই মানুষটা কোনো একটা কারণে, ইট কুড বি ফর ইমোশনাল ডিসরেগুলেশন, ইট কুড বি ফর এনি আদার থিং, আপনার ইমোশনের কারণে হোক, রাগের কারণে হোক, অন্য কিছুর কারণে হোক, যখন ওই মানুষটা ফাংশন করতে পারবে না, যখন তার ফাংশনটা ইম্পেয়ার্ড হবে, তখন বলবো ডিসঅর্ডার, তখনই আমরা বলবো পার্সোনালিটি ডিসঅর্ডার। তার আগে আমরা বলবো এটা তার ব্যক্তিত্ব, আর তখনই বলবো আমরা ব্যক্তিত্বজনিত রোগ, যখন সে নিজে ডিসফাংশনাল হয়ে যাবে। আর ডিসফাংশনাল মানে হচ্ছে কি, সিম্পল ওয়ার্ডে, যার যেটা রোল, যার যেটা কাজ, সে সেটা করতে পারছে না এবং সমাজে সে একটা সুস্থভাবে আগাতে পারছে না। অর্থাৎ ডেইলি লাইফে ফাংশনাল ইম্পেয়ারমেন্টটা হচ্ছে। সাধারণ মানসিক সমস্যা ও ব্যক্তিত্বজনিত সমস্যার মধ্যে আসলে পার্থক্যটা কোথায়? সবচাইতে ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে এটা আজকের, আমি বলবো মানসিক রোগ যেটা, সেটা হচ্ছে গিয়া, আমরা এটাকে বলি এটা একটা এলিয়েন। এলিয়েন মানে হচ্ছে বাইরের থেকে আসে। সো ইটস এ ডিসঅর্ডার, মিনস দ্যাট পিপল সাফার। তার মানে হচ্ছে গিয়ে মানুষ যখন সাফার করে কোনো একটা কিছুতে, সেটাকে বলে রোগ। আর পার্সোনালিটি ডিসঅর্ডার ইটস ইটসেলফ সাফারিং। সো লুক অ্যাট দ্য বিউটি, দ্য ডিফারেন্স এই দুইটার ভিতরে। মানে আমি যদি ফিজিক্যাল থেকে বলি, তাহলে আমি ফুলি ফাংশনাল ছিলাম, আমার জ্বর এসেছে বা আমার পায়ে ব্যথা হচ্ছে, তো এটা হচ্ছে আমার সাফারিংস, দ্যাটস এ ডিসঅর্ডার। আর মানসিক রোগের ভিতরে পার্সোনালিটি ডিসঅর্ডার যেটা, সেটা হচ্ছে সে নিজেই সাফারিং, সে নিজেই রোগ, কিন্তু মজার ব্যাপার হচ্ছে সে বুঝতে পারছে না। আচ্ছা, সো এই হচ্ছে ডিফারেন্স, মেন্টাল হেলথ ডিসঅর্ডার অ্যান্ড পার্সোনালিটি ডিসঅর্ডার। মেন্টাল হেলথের সমস্ত রোগগুলো, আজকে যদি ডিপ্রেশন বলেন, স্কিজোফ্রেনিয়া বলেন, বাইপোলার বলেন, এগুলো হচ্ছে সব সাফারিংস, মানে পিপল আর সাফারিং। অ্যান্ড পার্সোনালিটি ডিসঅর্ডার ইজ ভেরি ইন্টারেস্টিং পার্ট, ইটসেলফ অর হিমসেলফ সাফারিং, সে নিজেই সাফারিং, কারণ ও নিজেই কজ, ওই কিন্তু রোগের কজ, কারণ ওর নিজের ব্যক্তিত্বটা সে আরেকটা মানুষের সাথে প্রবলেম ক্রিয়েট করছে। সো ইটস এ প্রবলেমেটিক। এই ক্ষেত্রে একটু জানতে চাই যে লক্ষণগুলো আসলে কিভাবে বুঝবো যে সে ব্যক্তিত্বের সমস্যায় ভুগছে, এবং সেখানে তার সামাজিক যে ফাংশনিংয়ে যেটা বলেন যে একটা বড় ধরনের প্রভাব পড়ে, সেই প্রভাবগুলো আসলে কেমন? লক্ষণের ভিতরে প্রথমে আমি বলেই নিয়েছি যে এটা যে একটা অসুখ, ও কিন্তু নিজে বুঝে না। দেখা যাবে ও ডিসফাংশনাল হয়ে যাচ্ছে বা ইম্পেয়ারমেন্ট অফ দি ফাংশন হয়ে যাচ্ছে। আমি একটা সিম্পল যদি উদাহরণ দিই, যদি আমরা ধরে নেই যে একটা ভদ্রমহিলা বা ভদ্রলোক, তার খুব কষ্ট হচ্ছে অফিসে যে কাজ করতে, বারবার সে অফিসে কাজে যেয়ে তার সাথে ঝগড়া হচ্ছে, সে হয়তো নিজে এটা ফিল করতে পারছে না, সে দেখা যাচ্ছে জবের পর জব চেঞ্জ করতেছে, কিন্তু সে বুঝতে পারছে না সে জবগুলো কেন লুজ করছে বা সে কেন ইন্টারেস্টগুলো হারিয়ে ফেলতেছে। সে একইভাবে যদি এই এক্সাম্পলটা আমি আপনার পার্সোনাল লাইফে বলি, অনেকের ক্ষেত্রে দেখা যাবে সে একটা রিলেশনশিপ মেনটেন করতে পারছে না,
এটা হতে পারে বাবা মার সাথে, হতে পারে হাজব্যান্ডের সাথে, ওয়াইফের সাথে, হতে পারে ভাই বোনের সাথে, হতে পারে বন্ধু বান্ধবের সাথে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডও হতে পারে। কিন্তু দেখা যাচ্ছে সে বারবার একই জায়গাতে এসে খুব বিপদে পড়ছে, সে আগাতে পারছে না। বাবা মার সাথে সম্পর্ক ভালো না, কলিগের সাথে সম্পর্ক ভালো না, রোমান্টিক রিলেশনশিপে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সাথে ভালো না, স্বামী হলে স্ত্রীর সাথে ভালো না। এই যে মেনটেনিং অফ দি রিলেশনশিপ, এটাকে হ্যান্ডেল করা, সে মনে করতেছে, তারা কি বলে, ইউজুয়ালি দেখা যাচ্ছে রুগীরা বলে, পার্সোনালিটি ডিসঅর্ডার যারা সাফার করে, আমি এরকমই, মানুষটা আমাকে এরকম মনে করে। সো এখান থেকে আরেকটা জিনিস বোঝার আছে, পার্সোনালিটি ডিসঅর্ডার হলে তারা নিজের দোষটা কখনো বুঝতে পারবে না। সে মনে করতেছে আশেপাশের লোকগুলো আমাকে এরকম বানায় ফেলছে, আমি কিন্তু আরেকজনকে ব্লেম করার একটা টেন্ডেন্সি। অ্যান্ড অলসো ল্যাক অফ সেলফ অ্যাওয়ারনেস, মানে সে নিজে কিরকম সেটা সে ইনসাইটফুল না, সে বুঝতে পারবে না। সে নিজেকে না বুঝে বাকি সবাইকে বুঝতে চায়, মনে করে যে বাকি লোকগুলো আমাকে এরকমভাবে বানাচ্ছে বা আমাকে এই পর্যায়ে নিয়ে আসছে, কিন্তু তার নিজের প্রবলেমটা সে রেকগনাইজ করতে পারে না। সো পার্সোনালিটি ডিসঅর্ডার আনফর্চুনেটলি এর জন্য যে সাফার করে সে কিন্তু কখনো ডাক্তারের কাছে আসবে না। এখন কাছের লোকগুলো তারা কেন বুঝতে পারে, কারণ তারা তাকে আগে দেখেছে যে তার এই স্বভাবটা ছিল না বা এই জায়গাতে সে খুব ভালো ছিল। তো এইভাবেই আসলে কাছের মানুষগুলো, যেটা আপনি কোশ্চেনটা করলেন যে কিভাবে এই লক্ষণগুলো হচ্ছে রোগী বুঝতে পারবে না, কিন্তু আশেপাশের মানুষ বুঝতে পারবে। জি, ধন্যবাদ ভাইয়া। ব্যক্তিত্বের সমস্যার অনেকগুলো ধরন আছে আমরা জানি, এই ধরনগুলো আসলে কেমন এবং এই প্রত্যেকটা ধরনের সাথে কি লক্ষণগুলো আসলে ডিফার করে কিনা? যেটা বলছেন সেটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ দি মেন্টাল হেলথ, ICD-10 বলেন বা DSM-5, এটা তো ক্লাসিফিকেশন ওরা করে। ওরা এইভাবে যে এই যে ব্যক্তিত্ব বা পার্সোনালিটি ডিসঅর্ডারকে ওরা ভাগ করে ফেলে। খুব ওপেন মাইন্ড নিয়ে চিন্তা করে দেখেন তাহলে বুঝবেন যে জিনিসটা ভালো। 3 গ্রুপের লোক থাকে পুরা পৃথিবীতে, আমরা সবাই, আপনি আমি, আমরা সবাই কিন্তু 3 গ্রুপে পড়ি। এর একটা হচ্ছে ম্যাড যারা হচ্ছে পাগল, আরেকটা হচ্ছে ব্যাড যারা হচ্ছে খারাপ, আরেকটা হচ্ছে স্যাড যারা দুঃখী। ঠিক এইভাবেই মানে ইংল্যান্ডে পড়াশোনা করায়, এটা গল্প আকারে বলা হয় যাতে এটা মানুষের বুঝতে ইজি হয়। এই ম্যাডের আন্ডারে 3টা গ্রুপ পড়ে। 3টা গ্রুপের একটা হচ্ছে অতিরিক্ত সন্দেহভাজন, ওটাকে বলে প্যারানয়েড পার্সোনালিটি, সন্দেহবাতিকগ্রস্ততা আমরা যেটা বলি, যেটা পুরো দুনিয়াটাই আমাকে দেখতে পারে না। তো একটা প্যারানয় কাজ করে, ওইখান থেকে পার্সোনালিটি ডেভেলপ করে, এর জন্য এটাকে বলে প্যারানয়েড পার্সোনালিটি। একাকিত্ব বা নিঃসঙ্গ, নিজে পেপার পড়বে অথবা কম্পিউটারে খেলবে অথবা একটা বই টই পড়ে নিজে ঘুমাবে, হলিডেতে গেলে একা যাবে। সামাজিক যে একটা সম্পর্কের জায়গাটা থেকে নিজেকে আলাদা করে ফেলা, অ্যাবসলিউটলি ও নিজেকে এক্সক্লুড করে ফেলে এবং ও এনজয় করে না। ইটস নট লাইক দ্যাট ও আসলে করতে চায় না, কিন্তু ও এনজয় করে না। আশেপাশের মানুষের সাথে মিশে বা অন্য কারোর সাথে মিশে ও এনজয় করবে না। ও দেখা যায় নিজে নিজে সবকিছু করতে ভালোবাসে, আন্তরিকতা কোনো কিছুই পাওয়া যাচ্ছে না। তো এই একটা গ্রুপ থাকে। আরেকটা হচ্ছে গিয়ে স্কিজোটাইপাল বলে। স্কিজোটাইপালটা হচ্ছে গিয়ে কিন্তু ক্লোজ টু মেন্টাল হেলথ ডিসঅর্ডার, স্কিজোফ্রেনিয়া যেটা আমরা বলি। কারণ ওদের ব্যবহারটা একটু অ্যাকসেন্ট্রিক বলে, মানে একটু অড হয় ওদের বিহেভিয়ারটা। আমি অনেক বাচ্চাদেরকে দেখছি তেলা পোকা ধরে বা একটা মাছি ধরে বা একটা পোকামাকড় ঘাস ফড়িং ধরে ওইটা নিয়েই এক্সপেরিমেন্ট করতেছে, ওইটা নিয়েই একটা বয়মের ভিতরে একটা মরা মাছি রাখে। এরকম অনেক এক্সেন্ট্রিক টাইপের একটা বিহেভিয়ারওয়ালা একটা মানুষ আছে একটা গ্রুপের, বাচ্চারা বা বড়দেরও। তো ওই গ্রুপটাকে বলে স্কিজোটাইপাল। তো এই 3টা গ্রুপ আমরা মেনলি ভাগ করি হচ্ছে কি ওই যে ম্যাড গ্রুপে বলি আমরা। নাম্বার 1 হচ্ছে এরা খুব কন্ট্রোল ফ্রিক হয়, এরা সব কিছু কন্ট্রোল করতে পছন্দ করে, যে আমার মতো করে হবে, কন্ট্রোল ফ্রিক থাকে। নাম্বার 2 হচ্ছে গিয়ে এরা খুব রিজিড থাকে, দেখা যাবে আপনাকে সে মডিফাই করছে, আপনাকে মোল্ড করতেছে, ভাই তুমি আমার প্রস্তাবে রাজি হও। 3 নাম্বার হচ্ছে সেন্টার অফ অ্যাটেনশন। সেন্টার অফ অ্যাটেনশন মানে হচ্ছে ধরেন একটা পার্টিতে গেল, যতক্ষণ পর্যন্ত আপনি ওকে তোয়াজ না করবেন, ওকে যদি আপনি অ্যাটেনশন না দিবেন, ওর কিন্তু মন ভরবে না। মানে ওই মি নিজেকে নিয়েই ভাববে, নিজেকে কেন্দ্র করে সেলফ সেন্টার্ড, মানে ওর বাইরে ওরা ভাবতেই চায় না। তো এই জিনিসগুলো হচ্ছে আপনার লক্ষণ নার্সিসিস্টিকের। এবং দেখা যায় সমাজে অনেক মানুষ আছে, যদি আমরা নিজেরা রিফ্লেক্ট করি নিজেদেরকে, আমাদের সবার ভিতরে কিছু না কিছু এই গুণাবলী থেকে যায়। তো এই গুণাবলী যখন নাকি ভয়ঙ্কর রূপে ধারণ করে এবং আপনার নিজের ফাংশন এবং আরেকজনকে ক্ষতি করছেন, তখনই বলবো ডিসঅর্ডার। অর্থাৎ ট্রেটস থাকা মানেই যে ডিসঅর্ডার বিষয়টা তেমন না। এই লক্ষণগুলো আছে বলেই যে আপনি সাফার করছেন, নট নেসেসারি। এই লক্ষণগুলো আপনার পার্ট অফ দি পার্সোনালিটি হতে পারে, কিন্তু যদি এটা আপনাকে নিজের গ্রোথকে, নিজের আপনার কাজকে, দৈনন্দিন কাজকে স্টপ করায় দেয় বা বন্ধ হয়ে যায় এবং আপনি আরেকজনের ক্ষতি করছেন, আরেকজনকে আপনি কন্ট্রোল করছেন, ক্ষতি করছেন, তখন আপনার, আমি বলবো তখন পার্সোনালিটি ডিসঅর্ডার, আদার দ্যান স্ট্রেইট। তো এইটা একটা গ্রুপ। সেকেন্ড গ্রুপ হচ্ছে কি হিস্ট্রিওনিক, খুব চার্মিং, থ্যাংক ইউ। সো এদের কথাবার্তা খুব চার্মিং হয়, একে বলে ইমপ্রেশনেবল স্পিচ অ্যান্ড লুক।
ওরা দেখতে যেমনই হোক না কেন, কিন্তু ওদের কথোপকথন, কমিউনিকেশন স্কিলস এত ভালো, ওদের কথা এত সুন্দর, মানুষ জাদুমন্ত্রের মতো মন্ত্রমুগ্ধ হয়ে শুনে। এদের ইমপ্রেশনেবল স্পিচ হয়, কিন্তু মজার ব্যাপার হচ্ছে এরা খুব শ্যালো হয়, শ্যালো মাইন্ডেড। মানে এরা এই যে আপনাকে বলছে, আমরা যেটা বাংলায় বলি পাম দিয়ে বা এই করে কথা বলছে, যেভাবেই বলো কিন্তু এত সুন্দর করে বলবে জিনিসটাকে ওরা ওদের ভাষাতে, আপনি বুঝতেই পারবেন না ওরা আসলে কি বলছে। ফিল্ড তৈরি করতে খুব পছন্দ করে। ফিল্ড তৈরি করতে মানে হচ্ছে গিয়ে ওদের নিজস্ব একটা পজিশন অন্যান্য মানুষের মনে বা হৃদয়ে, এটা করতে ওরা খুব পছন্দ করে। ওরা ভালোবাসে 1 মিনিটে, ভুলেও যায় আবার 1 মিনিটে, কারণ ভিতরটা খুব শ্যালো থাকে। আর কমপ্লিমেন্ট যেগুলো দেয় এগুলো একটা মিন করে না, বলার জন্য বলা। সবচাইতে ডেঞ্জারাস গ্রুপ হচ্ছে গিয়ে এখন যেটা বলো ইউপিডি, ইমোশনালি আনস্টেবল পার্সোনালিটি ডিসঅর্ডার, বা যেটাকে বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার, DSM-5 বলে যেটাকে, বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার। আর যেটাকে আবার অনেকে বাইপোলারও বলে, কিন্তু এটা কিন্তু বাইপোলার না, বাট আসলে এটা ইমোশনালি আনস্টেবল পার্সোনালিটি ডিসঅর্ডার। এটা আবার 2টা টাইপ আছে ICD-10 হিসাবে। একটা হচ্ছে ইম্পালসিভ, যেটা কোনো কিছু কনসিকুয়েন্স চিন্তা না করে করে ফেলে। আরেকটা হচ্ছে কি আপনার বর্ডার টাইপ। বর্ডার লাইন মানে হচ্ছে ইমোশনালি ফ্র্যাজাইল, ওদের ইমোশনটা খুবই 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 ঠুনকো থাকে, খুব ফ্র্যাজাইল থাকে, ভঙ্গুর থাকে। তার মানে হচ্ছে ওরা খুব ইমোশনাল মানুষ। চট করে 1 মিনিটে হ্যাপি, 1 মিনিটে স্যাড, এবং চট করে দেখা যাবে যে এই হাসতেছে, কিছু একটা মনে পড়লো, এই কাঁদা শুরু করলো। তো এদের এই যে সুইচিং অফ দি মুডটা যে সুইচ করে যাচ্ছে, যে ওদের পার্সোনালিটি বা ওদের এই যে স্বভাবটা যে 1 সেকেন্ডের জন্য কখনো ভালো মায়া দেখাচ্ছে, ভালোভাবে কথা বলছে, পর মুহূর্তে দেখাচ্ছে যে রেগে সব ভেঙে ফেলছে, রাগ দেখাচ্ছে বা খুব ইরিটেবল মুডে কথা বলছে। সো সুইচিং থাকে ওদের। এদের আর কয়েকটা কোর সিমটম আছে যেটা বলাটা খুব জরুরি। এদের একটা থাকে হচ্ছে ক্রনিক এমটিনেস বলে, মানে ভিতরে ওদের খুব একটা শূন্যতা কাজ করে, বা আমাকে সবাই ছেড়ে চলে যাবে এরকম একটা মানুষ। ওটাকে বলে ফেয়ার অফ অ্যাবান্ডনমেন্ট, মানে এক সময় আসবে যারা কেউ আমাকে আর ভালোবাসবে না। ওরা এর জন্য খুব চায় মানুষটাকে আঁকড়ে ধরতে, কিন্তু এত অস্বস্তিকর পরিবেশে, এবং আমি বলবো মানে এভাবে ওরা গ্র্যাব করার চেষ্টা করে যে আরেকটা মানুষ, রাইট, দ্যাটস দ্য ওয়ার্ড, আরেকটা মানুষ সাফোকেটিং, বা মনে হয় নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। এত ক্লিঙ্গিনেস, মানে এত অ্যাটাচমেন্ট ওরা গ্রো করে যে আরেকটা মানুষ ওইটা মানে খুব দমবন্ধকর একটা পরিস্থিতি তৈরি করে ফেলে। হ্যাঁ, ওই এনভায়রনমেন্টটা তৈরি করে ফেলে। তখন পাশের মানুষটা, সে যেই হোক, বাবা হোক, মা হোক, ভাই হোক, হাজব্যান্ড হোক, খুব অস্বস্তিকর একটা পরিবেশে পড়ে যায়। যখন এই পর্যায়ে চলে যায়, তখন এই মানুষটা যখন খুব ইমোশন তাদের কাজ করে যে তুমি এই কথা বললা, বা আমি এত খারাপ, এরকম একটা কাজ করে, তখন ওরা নিজেকে ক্ষতি করা শুরু করে। আর নিজেকে ক্ষতি করার জন্য অনেকভাবেই করা যায়, নট নেসেসারি আপনাকে দাও কাচি নিয়ে হাত পা কাটতে হবে, এটা তো এক্সট্রিম লেভেল। নিজেকে ক্ষতি করার ভিতরে অনেকে আছে না খেয়ে ক্ষতি করে, যে আমি আরও শুকায় যাব, খাবো না কিছু। অনেকে বলে বেশি খেয়ে আরও মোটা হয়ে যাব। অনেকে বলে করে চুল আসে না, চুল কেটে ফেলবো। অনেকে বলে যে নখ দিয়ে আশ্রয়ে চামড়া নষ্ট করে ফেলবো। অনেকে বলে আবার রাগ সহ্য করতে না পারে হেড বাট বলি আমরা, যে মাথা ওয়ালের সাথে ঠুকে দেয়। অর্থাৎ যে ফর্মেই হোক নিজেকে সেলফ হার্ম করার একটা প্রতিমানতা, যে ফর্মেই হোক। কিন্তু দেখা যায় এক্সট্রিম লেভেলে গেলে সেটা তখন দেখা যায় ওরা এই সেলফ হার্মটা হয়ে যায় আপনার শারীরিক ক্ষতি। তখন দেখা যায় অনেকেই দেখবেন আপনি হাত এভাবে কেটে ফেলে, বা থাই এখানে কেটে ফেলে, বা চেস্টে কেটে ফেলে। অনেক সময় রুগীদেরকে জিজ্ঞেস করা হয় যে তোমরা এটা কেন কাটলা, ওরা বলতে পারে না উত্তরটা, বলে যাই না, তখন করতে মনে হয়েছে তাই করেছি। তো এটা হচ্ছে ইমোশনালি আনস্টেবল পার্সোনালিটি। আর তারপরে যেটা, সেটা হচ্ছে গিয়ে ASPD বলে, যেটাকে বলে অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি। এই অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটিটা, বা যারা DSM-এ বলে আপনার ডিসোশ্যাল পার্সোনালিটি, এটা হচ্ছে গিয়ে এরা সমাজের নিয়ম ভাঙার জন্য খুব রুলসটাকে তারা ব্রেক করতে চায়। আমরা ভাই এই বিষয়ে আরো শুনবো ছোট্ট একটা বিরতির পর। দর্শক, মার্কেন্টাইল ব্যাংক এবং বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের সহযোগিতায় আপনারা দেখছেন মনের কথা অনুষ্ঠান। এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, পাওয়ার্ড বাই বেনিবুনন। বিরতির পর আমরা গুরুত্বপূর্ণ এই বিষয়টি নিয়ে আরও আলোচনা করব। RTVর সাথেই থাকুন। বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি মার্কেন্টাইল ব্যাংক এবং বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের সহযোগিতায় মনের কথা অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই বেনিবুনন। আজকের পর্বের বিষয় ব্যক্তিত্বের সমস্যা, ধরন, লক্ষণ ও চিকিৎসা। আমাদের সাথে আছেন ডক্টর নুরি আলম সিদ্দিকী, কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট, লন্ডন, UK, পরিচালক অ্যাথেনা লিমিটেড। ভাই, আমরা অনেকগুলো ব্যক্তিত্বের ধরন সম্পর্কে আসলে জানছিলাম। আর ছোট্ট 2টা বলতে হবে, আর 2টা ধরন আছে। ওরা সবসময় নিয়ম ভাঙতে খুব পছন্দ করে, এবং এটা রেকলেস বিহেভিয়ার, মানে কথা বলে আই ডোন্ট কেয়ার, আমি কেয়ার করি না,
কে কি ভাবলো না ভাবলো, কে কি করলো, মানে ওদের ভিতরে এই প্রবণতাটা কাজ করে, মানে সামাজিক নিয়ম মূল্যবোধ এগুলোর এগেইনস্টে গিয়ে আসলে কাজ করে। এবং ওদের দেখা যায় মানুষের প্রতি দয়া মায়া বা জীবজন্তুর প্রতি দয়া মায়া কম। দেখা যায় অনেক ক্ষেত্রে দেখা যায় একটা কুকুর শুয়ে আছে, ঘুমাচ্ছে কুকুরটা, যে একটা খামাখা লাথি দিয়ে দিল, বা একটা গাছে ফুল ফুটেছে খামাখা এটাকে ভেঙে দিল। তো এই ধরনের একটা পার্সোনালিটি, একটা সুন্দর গাড়ি যাচ্ছে একটা স্ক্র্যাচ করে দিল, এই ধরনের। তো এটাকে অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি, রেক্টলেস বিহেভিয়ার অ্যান্ড অ্যান্টি সোশ্যাল মেন্টালিটি, এটা আমরা বলি। আর লাস্ট যে পার্টটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে স্যাড পার্ট। স্যাড পার্টের ভিতরে মেইনলি হচ্ছে ডিপেন্ডেন্ট পার্সোনালিটি। মানে কিছু কিছু পার্সোনালিটি দেখা যায় ওরা খুব ডিপেন্ডেন্ট আরেকজনের উপরে, বারবার জিজ্ঞেস করবে বন্ধুদেরকে, বান্ধবদেরকে, অথবা বাবা মাকে বা হাজব্যান্ডকে, বলো না এটা ঠিক আছে কিনা, বলো না ঠিক আছে, ভ্যালিডেশন, আরেকজনের অ্যাকসেপ্টেন্সটা নিজেরা করতে পারে না, আরেকজনের কাছ থেকে নিবে, এটা এক নাম্বার। আর সেকেন্ড হচ্ছে গিয়ে ওরা আরেকটা জিনিসে ওরা খুব সহজেই পাজেলড হয়ে যায়, খুব অ্যাংজাইটিতে ভুগে, সোশ্যালি এত কম কনফিডেন্ট লেভেলটা খুব কম থাকে। ওরা কি একা থাকতে পারে? থাকতে হয় আনফরচুনেটলি, কিন্তু একা থাকতে পারে না আলটিমেটলি, কারণ ওরা সাথে কেউ লাগে। ডিসিশন মেকিং এর জায়গা থেকেও অনেকটুকু প্রভাব ফেলে তার জীবনে, অনেকখানি প্রভাব ফেলে। এটা একটা গ্রুপ। আরেকটা গ্রুপ হচ্ছে অ্যাংশাস অ্যাভয়েডেন্ট। অ্যাংশাস অ্যাভয়েডেন্ট মানে হচ্ছে অ্যাংজাইটি কাজ করে খুব, এবং অ্যাভয়েড করে অ্যাংজাইটি কাজ করাতে। আমি একটা ক্লাসিক্যাল এক্সাম্পল দিচ্ছি, তাহলে বোঝা যাবে। হয়তো একটা ভদ্রলোক এক রাস্তা দিয়ে যাচ্ছিলেন, সে ওখানে দেখেছে ওই রাস্তায় কাউকে ছিনতাই করেছে, তো তার ভিতরে অ্যাংজাইটিটা কাজ করবে, সে ওই রাস্তাটা আর কখনো ইউজ করবে না। আচ্ছা, কেমন? এটা অনেকে পিটিএসডি বলে ভুল করে, পোস্টট্রমাটিক, আসলে কিন্তু না। এটা হচ্ছে সে অ্যাংজাইটিতে ভুগে এবং অ্যাভয়েডেন্ট, এবং ওই বিহেভিয়ারটা তৈরি করে ওই কারণে। কিন্তু তাকে যদি নেওয়া হয়, এবং সে কিন্তু যেতে পারবে, পিটিএসডিতে পারেই না, এই হচ্ছে ডিফারেন্সটা। কিন্তু ওরা পারে। আমরা তো ওসিডি সবাই মোটামুটি কম বেশি জানি, সূচিবায়ুতা যেটাকে বলে। তো সূচিবায়ুতা হচ্ছে রোগ, আর এই সূচিবায়ুতে থাকা লক্ষণগুলো থাকে বলে পার্সোনালিটি, সংক্ষেপে যদি বলতে হয়। তো ওই লক্ষণগুলো থাকবে, কিন্তু রোগে ভুগে না। জি, অনেক অনেক ধন্যবাদ। আমরা খুব সুন্দরভাবে ডিটেইলি জানলাম যে ব্যক্তিদের সমস্যার ধরনগুলো আসলে কেমন, আমাদের যে সাবকন্টিনেন্টে বা আমাদের দেশের প্রেক্ষাপটে কোন ধরনের পার্সোনালিটি ডিসঅর্ডার আসলে বেশি দেখা যায়। এটা বলতে গেলে বলতে হয় বাংলাদেশের পার্টিকুলার কিন্তু কোনো রিসার্চ পেপার নাই যে যেটার থেকে আমি আপনাকে কনক্রিট ইনফরমেশনটা দিতে পারবো। বাট ওভারঅল একটা প্র্যাকটিস থেকে আপনার প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি কেয়ার, মানে হচ্ছে কি আপনার সাইকিয়াট্রিক হসপিটালগুলোর থেকে ডেটা কালেকশন করে, বা প্রাইভেট প্র্যাকটিস থেকে ডেটা কালেকশন করে মোরাললেস একটা আইডিয়া কিন্তু দেওয়া হয়েছে, যে বলা হয়েছে বাংলাদেশে আপনার এই যে আমি লাস্টে যে দুটো বললাম এটা খুব বেশি। একটা হচ্ছে ইমোশনালি আনস্টেবল পার্সোনালিটি ডিসঅর্ডার, এটার সংখ্যা হচ্ছে মেজরিটি। তারপরেই হচ্ছে কি আপনার অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি। আনফর্চুনেটলি, দুঃখবশত আপনার ওই অ্যান্টি সোশ্যালটা বেশি, এবং কিছুটা মিক্সড আছে, মিক্সড পার্সোনালিটি, যেটা হচ্ছে আপনার ওই নার্সিসিস্টিক, হিস্ট্রিওনিক অ্যান্ড অ্যান্টি সোশ্যাল মিশানো। এই তিনটা গ্রুপ নাকি বাংলাদেশের পরিপ্রেক্ষিতে সব জায়গাতে প্র্যাকটিস থেকে, ডাক্তারদের প্র্যাকটিস থেকে পাওয়া গেছে এই গ্রুপটা বেশি। তবে সবচেয়ে বেশি যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন, তাহলে ইমোশনাল যেটা সেটা। এই ক্ষেত্রে একটু জানতে চাই যে চিকিৎসার কি কি পদ্ধতিগুলো আসলে ব্যবহার করা হয়, কারণ আমরা জানি যে মানসিক সমস্যা বিভিন্ন জায়গা থেকে আসলে অনেক সময় ভর্তির মাধ্যমে চিকিৎসা, মেডিকেশন, থেরাপি, অনেক ধরনের অ্যাপ্রোচগুলো আছে। পার্সোনালিটি ডিসঅর্ডারের ক্ষেত্রে বেসিক্যালি আসলে রাইট, পার্সোনালিটি ডিসঅর্ডারের ক্ষেত্রে আমি বলবো ওষুধটা কম কাজে লাগে, কারণ আমাদের চরিত্রের ধরনটাকে চেঞ্জ করার জন্য কোনো ওষুধ নাই দুনিয়াতে। পার্সোনালিটি ডিসঅর্ডারের মেইন ট্রিটমেন্টটা হচ্ছে আপনার গাইডলাইন্স বলে যেটা, সেটা হচ্ছে কি আপনার সাইকোথেরাপি। সাইকোথেরাপি হচ্ছে কি সিম্পলভাবে আমি বলি মডিফিকেশন অফ দি বিহেভিয়ার। তার মানে আপনার যে বিহেভিয়ার, যে আপনার প্যাটার্ন, যেটার কারণে আপনি ইউনিক, সেটাকে মডিফাই করে চেঞ্জ করে দেওয়া যায় মানুষকে, এবং এই জন্য থেরাপি আছে, থেরাপি দিয়ে। এটা হচ্ছে ফার্স্ট লাইন অফ ট্রিটমেন্ট। তারপরে হচ্ছে কি আপনার ওষুধ। ওষুধ আমি বলেছি কাজ করে না, কিন্তু আমরা ওষুধ দিয়ে কী করি, কোমরবিড কন্ডিশনগুলোকে প্রিভেন্ট করি। যেমন যার ঘুম হচ্ছে না, ঘুমের ব্যবস্থা করে দিই। রাগ যাদের বেশি, রাগটা একটু কমানোর জন্য হয়তো একটা মেডিকেশন দিয়ে দিই। অ্যাংজাইটি যাদের বেশি, অ্যাংজাইটি কমিয়ে দিই। যাদের একটু এর সাথে দেখা যায় যে ইম্পালসিভনেসটা বেশি, ইম্পালসিভটা কমাই দিই। তো অন্যান্য যে আপনার ইগুলো, যে আপনার রোগের যে ধরনগুলো, সেগুলোকে কন্ট্রোল করে দিই। কিন্তু মেইন যে পার্সোনালিটি, ওইটা আসবে না। ওইটা ঠিক করার জন্য আপনার সাইকোথেরাপি লাগবেই, সাইকোলজিস্ট লাগবেই, আপনার থেরাপিস্ট ছাড়া হবে না ওটা। ওইটাই প্রাইমারি ট্রিটমেন্ট। 2 নম্বর হচ্ছে গিয়ে আপনার মেডিকেশন ট্রিটমেন্ট, আর লাস্ট হচ্ছে গিয়ে সোশ্যাল সাপোর্ট। এবং এই লোকটা একটা সমস্যা আছে, তাকে এটা ঠিক করতে হবে। সোসাইটিকেও বুঝতে হবে, এই লোকটাকে সাহায্য করতে হবে, কারণ এটা কোনো স্টিগমা না। এই লোকটা বদ লোক বা এই লোকটা ভালো লোক না, সেটা কোনো অ্যান্সার না। লোকটা একটা রোগে ভুগছে, যেটা চিকিৎসা আছে। জি, এই ক্ষেত্রে একটু জানতে চাই যে আমাদের মাঝে কিন্তু একটা কনসেপ্ট আছে যে যারা ব্যক্তিদের সমস্যায় ভোগে, তার হয়তো
কিছু ক্যারেক্টারিস্টিক্স ইস্যু থাকে, হ্যাঁ, তো সেই জায়গাগুলো কি আসলে সঠিক নাকি এটা একটা মিথস, এবং সাথে পার্সোনালিটি ডিসঅর্ডার কি কখনো ভালো হয় কিনা? এক কথায় অ্যান্সার করতে গেলে পার্সোনালিটি ডিসঅর্ডার, যেহেতু আমি বলেছি এটা আপনার ব্যক্তিত্ব, এটা কখনো ভালো হবে না। ভালো হবে না মানে আপনার এই ব্যক্তিত্বটা আপনি যেরকম সেটা তো ইউনিক, আমি ফার্স্টেই বলেছি, ওইটা ভালো হবে না। কিন্তু আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ভালো করে দিব, মানে মডিফিকেশন। এই মডিফিকেশনটাই হচ্ছে প্রবলেম, যে মানুষটাকে অ্যাবসলিউটলি। সো ইট ইজ নট কিউরেবল, ইট ইজ কন্ট্রোলেবল। এটাকে কন্ট্রোল করা যায় কিন্তু কিওর করা যায় না। তো সোজা ভাষায় বলতে গেলে এটাকে সারাতে পারবো না, কিন্তু এটাকে কন্ট্রোল করার, ম্যানেজ করার, ম্যানেজেবল অ্যান্ড কন্ট্রোলেবল, সো ওই ব্যবস্থা করে দেওয়া যাবে। সাইকিয়াট্রিক ট্রিটমেন্টটা এই কারণে দরকার, কারণ যে মানুষটা ডিসফাংশনাল হয়ে যাচ্ছে বিকজ অফ দিস প্রবলেম, আমরা সেই প্রবলেমগুলোকে সর্ট আউট করে এটাকে কন্ট্রোলে এনে দিব, তখন ওই রোগটা আর থাকলো না, রোগটাকে আমরা সারাই ফেললাম। এভাবেই সাহায্য করা যায়। অর্থাৎ আমরা যে একটা স্টিগমা নিয়েও থাকি, যে একটা মানুষের ক্যাটাগরাইজ করে আলাদা করে ফেলি, বিশেষ করে এটা বাংলাদেশের ফিমেলদের ক্ষেত্রে আমরা অনেক বেশি দেখে থাকি। সুতরাং সেই জায়গাটাকে আসলে কন্ট্রোল করা যায়, এবং সেটা যে রোগের কারণেই শুধুমাত্র হচ্ছে। অ্যাবসলিউটলি, এটা তার ব্যক্তিত্ব নয়, এটা তার ব্যক্তিত্ব না, ব্যক্তিত্ব নয়, এটা তার পার্সোনালিটি, এবং সে ফাংশনাল অ্যাজ লং অ্যাজ শি ক্যান ফাংশন করতে পারছে। জি, অনেক ধন্যবাদ। আমরা থেরাপির ক্ষেত্রে অনেক একটা খুব ভালো টার্ম শুনে থাকি, ডায়ালেক্টাল বিহেভিয়ার থেরাপি বা ডিবিটি। এই বিষয়টা আসলে পার্সোনালিটি ডিসঅর্ডারের ক্লায়েন্ট যারা আছে তাদেরকে নিয়ন্ত্রণের ক্ষেত্রে কতটুকু কার্যকর, এবং এটা কিভাবে ভূমিকা পালন করে? আই উড সে দিস ইজ দি অনলি ট্রিটমেন্ট ইজ অ্যাভেলেবল ফর পার্সোনালিটি ডিসঅর্ডার। এটাকে ডিজাইনই করা হচ্ছে এই ইমোশনাল আনস্টেবল পার্সোনালিটি ডিসঅর্ডারকে মানে লক্ষ্য করে। এটার মেইন ডিবিটি হচ্ছে ডায়ালেক্টিক্যাল বিহেভিয়ার থেরাপি। এটা হচ্ছে ইটস এ মডিফাইড পার্ট অফ দি সিবিটি। সংক্ষেপে যদি আমি বাংলাতে একটু বোঝাতে চাই, সিবিটি হচ্ছে গিয়ে যেভাবে আপনি নিজেকে ফিল করেন বা নিজেকে আপনি যেভাবে দেখতে চান সমাজের বুকে, সেটা হচ্ছে সিবিটি। আর ডিবিটি হচ্ছে গিয়ে যেটা আপনি ধরতে পারেন না কিন্তু আপনার ভিতরে এই প্রবলেমটা আছে, ওইটাকে রিস্ট্রাকচার করে মডিফাই করে ওইভাবে নিয়ে আসা সিবিটিতে, ওইটাকে বলে ডিবিটি। মেন্টালাইজ বেস থেরাপি অ্যান্ড ডিবিটি এই দুইটাই হচ্ছে পার্সোনালিটি, সবগুলোকে এই দুইটার মাধ্যমে চিকিৎসা করা হয়। তো ইটস নাথিং বাট দ্য মডিফাইড পার্ট অফ দি সিবিটি। সো এটা হচ্ছে সিম্পল কথা। আর এটা দিয়ে আমরা প্রিভেন্ট করি হচ্ছে গিয়ে এই সেলফ হার্ম যেটা বললেন সেটাকে প্রিভেন্ট করি, আমরা ইম্পালসিভনেসটাকে প্রিভেন্ট করি, আর এই যে ইমোশনাল একটা ফ্র্যাজিলিটি ওইটাকে হ্যান্ডেল করি মাইন্ডফুলনেস দিয়ে। এই হচ্ছে ডিবিটি সংক্ষেপ ভাষায় বলতে গেলে, যে আপনার যা যা লক্ষণগুলো আছে এগুলোকে আমরা কন্ট্রোল করি। আমরা চাচ্ছি যে মানুষটা নিজেকে সেলফ হার্ম করছে তাকে স্টপ করাচ্ছি, তাকে ডিস্ট্র্যাক্ট করছি, অন্য কিছু দিয়ে দিচ্ছি, তার যে ইমোশনের ভাবটা রয়ে গেছে সেটাকে কন্ট্রোল করার ব্যবস্থা করে দিচ্ছি। কি করতে হবে, হোয়াট টু ডু নট টু ডু, কি করব কি করব না, এগুলো। সো ইটস অ্যান স্কিল। দ্য রিজন ইজ কিউরেবল না, কিন্তু মডিফায়াবল অর কন্ট্রোলেবল, বিকজ উই ক্যান টিচ দ্যাট স্কিল। আমরা ওই স্কিলগুলোকে শেখাতে পারি সাইকোথেরাপিস্টের মাধ্যমে। ভাই, আমরা অনেকটুকু শেষ পর্যায়ে চলে আসছি। আমরা যদি একটু জানতে চাই যে চিকিৎসার পাশাপাশি তার লাইফস্টাইল মডিফিকেশন, পারিবারিক সহায়তা এবং সামাজিক দৃষ্টিভঙ্গির জায়গা থেকে আসলে কিভাবে কাজ করা উচিত? সামাজিক পরিপ্রেক্ষিতে বা আপনার পারিবারিক ক্ষেত্রে আমি বলবো যে সবার আগে যেটা প্রয়োজন সেটা হচ্ছে কি এটা রেকগনাইজ করা। ওই মানুষটাকে আমরা দূরে ঠেলে না দেওয়া যে ও একটা অন্যরকম মানুষ, এটা ভেবে ওই রেকগনাইজ করার পরে তাকে হেল্প সিকিং বিহেভিয়ার, তাকে ডক্টর একজন প্রফেশনালের কাছে নিয়ে যাওয়া এবং তাকে সামাজিকভাবে হেল্প করা। মানে ওই বন্ধুবান্ধব, ফ্যামিলি, তারা জানবে উনি একটা পার্সোনালিটি বা ব্যক্তিত্বের সমস্যায় ভুগছেন, যেটাকে আমরা চিকিৎসা করতে পারি। তাকে এনকারেজ করে ওখানে নিয়ে যাওয়া এবং তাকে বুঝতে দেওয়া, কারণ সে তো নিজে বুঝতেছে না যে তার এই প্রবলেমটা হয়েছে। তো এভাবে আমরা হেল্প করতে পারি। আর সামাজিক দিক থেকে চিন্তা করলে ওই মানুষগুলোকে সাহায্য করা, লাইক ক্রমাগত অফিস থেকে তাকে স্যাক না করে, চাকরি থেকে বিদায় করে না দিয়ে তাকে বলা যে তোমাকে আমরা 2 মাসে একটা লিভ দিচ্ছি, এই সুযোগগুলো করে দেওয়া, বরাবরই অ্যাকশন না নিয়ে। এভাবে আমরা সাহায্য করতে পারি। ধন্যবাদ। আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। তরুণ প্রজন্মের মানসিক সুস্থতা ও ব্যক্তিত্ব বিকাশের ক্ষেত্রে কি করা উচিত, ছোট্ট একটা টিপস যদি দেন। এবং মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ আমরা সবসময় বলছি, সেক্ষেত্রে সবাই যে একসাথে সম্মিলিতভাবে কাজ করাটা আসলে কতটুকু ইম্পর্টেন্ট মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে? আমি সেকেন্ড অ্যান্সারটা আগে করি। মাল্টিডিসিপ্লিনারি বা এমডিডি যেটা বলে, এটা হচ্ছে কি, এটা একটা মডেল। এই মডেলেই পুরো দুনিয়া চলে। চিকিৎসা শাস্ত্রটা বা এই যে হসপিটালের যে রুলস রেগুলেশন ইজ পার্ট অফ দি অ্যাকচুয়ালি এমডিটি, মাল্টিডিসিপ্লিনারি টিম। এর মানে হচ্ছে মাল্টি, মানে বহু ধরনের লোক থাকবে, ডিসিপ্লিনারি যারা ডিসিপ্লিন করে একটাকে ফোকাস করে জিনিস নিয়ে আগাবে, এবং টিম মানে একটা দল। এই দলের ভিতরে আপনার ডাক্তার থাকবে, নার্স থাকবে, সোশ্যাল ওয়ার্কার থাকবে, সাইকোলজিস্ট থাকবে, আমাদের হসপিটালের ম্যানেজাররা থাকবে, তারপরে মার্কেটিংয়ের লোক থাকবে। মোট কথা হচ্ছে সবাই মিলে ওইটাকেই বলে এমডিটি। এবং এটা ছাড়া কোনোভাবে আপনি একটা সুস্থভাবে একটা প্রতিষ্ঠান আপনি চালাতে পারবেন না, বা একটা টিমকে আপনি নিতে পারবেন না। এখানে একটা জিনিসই বলার আছে যেটা আপনি আমাকে বলেছেন, সেটা হচ্ছে গিয়ে আমি এক কথায় অ্যান্সার করতে বলবো
দ্য ভ্যালুয়েশন অফ ইচ মেম্বার অ্যান্ড টু কন্ট্রিবিউট মিনস হচ্ছে গিয়ে আপনি আপনার রোলটাকে যে রোলটা এটা আরেকজন মানুষকে অ্যাকনোলেজ করে বুঝতে হবে। আমি সিম্পল উদাহরণ দিচ্ছি, এখানে ক্যামেরাম্যান আছেন, এখানে স্পট বয় আছে, এখানে অ্যাক্টর আছে, অ্যাক্ট্রেস আছে, কিন্তু সবার রোলগুলো হচ্ছে আলাদা। এটা কিন্তু একটা টিম, এটা সেটের টিম। দ্য ওয়ে আই সেড দ্যাট আই লাইক টু থ্যাংক দ্য এন্টায়ার আরটিভি। আমি যেমন বললাম যে আমি থ্যাংক ইউ জানাতে চাই আমার আরটিভির পুরো টিমটাকে। এইটাই মাল্টিডিসিপ্লিনারি টিম। এখানে ক্যামেরাম্যানও পার্ট অফ দি টিম, সবার রোলটা আছে। কিন্তু ওই যে ইম্পর্টেন্ট ওয়ার্ডটা হচ্ছে ইম্পর্টেন্ট, আপনাকে অ্যাকনোলেজ করতে হবে। যেখানে যে স্পট বয় তারও মূল্যায়ন আছে, যে একদম সিইও ডাইরেক্টর তারও মূল্যায়ন আছে, প্রডিউসার যে হয়তো এখানে নাই কিন্তু ওখান থেকে পয়সা দিচ্ছে তারও মূল্যায়ন আছে। এই মূল্যায়নগুলোকে একজন আরেকজনকে অ্যাকনোলেজ করা, এবং ওই যখনই অ্যাকনোলেজ করে একে অপরকে সাহায্য করবে, হাত ধরে হাঁটবে, তখনই টিম তৈরি হবে। ওইটাই মাল্টিডিসিপ্লিনারি টিম। আর আপনার ফার্স্ট কোয়েশ্চেনটা ছিল তরুণ প্রজন্মের জন্য। ছোট ছোট বাচ্চাদের থেকে শুরু করে, আমি বলবো বাবা মা বাচ্চাদের থেকে শুরু করে তরুণ প্রজন্ম পর্যন্ত আপনাদের অনেক স্কোপ আছে, অনেক স্কোপ আছে ভালোটা নেওয়ার আর ভালো জিনিসগুলো অ্যাডাপ্ট করার। ওই ভালো জিনিসগুলো অ্যাডাপ্ট করলেই পার্সোনালিটি দাঁড়িয়ে যাবে। কারণ আমি বলেছি আপনাকে পার্সোনালিটি হচ্ছে গিয়ে ছোটকাল থেকে শুরু হয়, কিন্তু টিন ওই 13 থেকে 19-এর ভিতর শেষ হবে। ওই তরুণ প্রজন্ম যদি আপনার ভালো জিনিসগুলোকে অ্যাডাপ্ট করতে পারে আর যে জিনিসগুলো ডিসফাংশনাল ওগুলোকে ডিসকার্ড করতে পারে, তাহলেই তো হয়ে গেল। তাহলেই এটা ভালোভাবে সুস্থ ব্যক্তিত্ব নিয়ে একটা আমাদের প্রজন্ম সুস্থ জাতি এবং সুস্থ একটা মানে সোসাইটি আমরা দিতে পারবো। জি, অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। আমরা আশা করছি আজকের অনুষ্ঠান থেকে দর্শকরা অনেক বেশি উপকৃত হয়েছেন এবং সেই সুদূর ইংল্যান্ড থেকে আপনি আমাদের সঙ্গে বারবার জয়েন করেন এবং আমরা আসলে অনেক বেশি অনুপ্রাণিত আপনার অংশগ্রহণের জন্য। এই সম্বন্ধে আমি শুধু 2টা লাইন বলে শেষ করব। সেটা হচ্ছে গিয়ে আই ফিল লাইক হোম। আমার কাছে মনে হয় যেন আমি ঘরে ফিরে আসছি। আরটিভিকে ধন্যবাদ প্রতিবারে আমাকে মানে আমন্ত্রিত করার জন্য। আর আমার কাছে ভালো লাগে এই প্রোগ্রামগুলো করার মাধ্যমে আমি কিছুটা হলেও মেন্টাল হেলথের একটা অ্যাওয়ারনেস আমি গ্রো করতে পারি, সবাইকে মানে অনুপ্রাণিত করতে পারি একে অপরকে সাহায্য করার জন্য। ধন্যবাদ। আর শ্রোতারা আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। ধন্যবাদ। দর্শক, ব্যক্তিত্বের সমস্যা বা যে ধরনের মানসিক সমস্যার কথাই আমরা বলে থাকি না কেন, এদেরকে আলাদা করে না রেখে, আলাদা করে ক্যাটাগরাইজ না করে, বরং আমরা যদি একটু নিজেদের জায়গা থেকে সচেতন হই, তাদের মনের স্বাস্থ্যের যত্ন নেই এবং আমরা যারা বুঝতে পারছি যে আমার পাশের মানুষটির সাহায্য প্রয়োজন, তাকে সাহায্যের জায়গায় একটু এগিয়ে নিয়ে আসি, তাহলে কিন্তু আমরা একটা সুস্থ সুন্দর প্রজন্ম এবং আমাদের পারিবারিক পরিবেশ, সামাজিক পরিবেশও তৈরি করতে পারবো। এবং প্রত্যেকে যার যার মনের যত্ন ছোট থেকে নিন। আপনার পরিবারের ছোট্ট যে সদস্যটা, তাকে আজকে থেকে যত্ন করা শুরু করুন, নিজের পারিবারিক পরিবেশটাকে আরও সুন্দর করুন। আজকের মতো বিদায় নিচ্ছি মার্কেন্টাইল ব্যাংক এবং বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের সহযোগিতায় আরটিভির মনের কথা অনুষ্ঠান থেকে, পাওয়ার্ড বাই বেনি বুনন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেশকে ভালোবাসুন আর অবশ্যই নিজেকে মাদক মুক্ত রাখুন।